এই মুহূর্তে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এসেছে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার সঙ্গে যে দুজন মহামান্য বিচারপতি ছিলেন তারা পর্যবেক্ষণে জানিয়েছেন যে এবার জুনিয়র ডাক্তাররা যারা কর্মবিরতিতে রয়েছেন, কাজ করছেন না, তাদের কাজে ফিরতে হবে। এবং এখানেই গুরুত্বপূর্ণভাবে তারা বলেছেন যে আগামীকাল অর্থাৎ 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে তারা যদি কাজে না ফেরেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়, তাহলে সুপ্রিম কোর্ট সেই বিষয়ে কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না। এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের পর রীতিমতো প্রশ্ন উঠেছে, তাহলে আন্দোলনরত এই সমস্ত চিকিৎসকরা আরজি করের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন চালাচ্ছেন, তারা কি কাজে ফিরছেন, তারা কি কাজে ফিরতে চলেছেন? আমরা সরাসরি রয়েছি আরজি করে, আমরা জেনে নেবো আন্দোলনরত চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন। অয়ন, আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে পর্যবেক্ষণে জানানো হয়েছে, আপনারা অবগত, কি বলবেন, আপনারা কি করতে চলেছেন এবার? দেখুন, প্রথমেই বলি যে যেটা বলেছে যে কাজে ফেরার কথা বলছি, কাজে ফেরার কারণ হিসাবে দেখাচ্ছেন যে চিকিৎসা ব্যবস্থা মানে ভেঙে পড়ছে। আমার প্রশ্ন এটাই যে আন্দোলন তো যারা করছে তারা জুনিয়র চিকিৎসক, তারা তো স্টুডেন্ট, তাহলে তারা কর্মবিরতিতে রয়েছে, কাজ করছে না, তাদের চিকিৎসা ব্যবস্থাটা কেন ভেঙে পড়লো? তাহলে তাহলে নিশ্চয়ই মানে আমাদের তো প্রতিটা মেডিকেল কলেজে যদি খোঁজ নিয়ে দেখেন, সেখানে সিনিয়র চিকিৎসকরা তারা দায়িত্ব নিয়ে তারা চিকিৎসা করছে। তাহলে সেই জায়গা থেকে তো মানে চিকিৎসা চলছে, তাহলে এখান থেকে তো মানে এই ডিসিশন মানে তো আন্দোলনকে ভাঙার জন্যই দেওয়া হচ্ছে বলে আমার মনে হয়। মানে কেন বলছেন আপনারা যে আন্দোলনকে ভাঙার চেষ্টা করা হয়েছে? কারণ সুপ্রিম কোর্ট থেকে পর্যবেক্ষণে জানানো হয়েছে আন্দোলন করুন, আপনাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। দেখুন, আমরা প্রথম কথা আমরা তো কাজে ফিরতে চাই, কিন্তু আমাদের কথা ছিল যে আগে বিচার দিয়ে, যত জলদি সম্ভব বিচার দিয়ে দিন, দোষীদের শাস্তি দিয়ে দিন, তাহলে আমরা যত দ্রুত সম্ভব এই কাজটা হবে, তাহলে সেটা আমরা কাজে ফিরবো। কিন্তু অলরেডি 1 মাস হয়ে গেছে, তাহলে এইখান থেকে তারা কেন দিতে পারছেন না? এটা যদি তারা তাড়াতাড়ি দিতে পারেন এই বিচারটা, তাহলে তো আমরাও তো তাড়াতাড়ি কাজে যোগদান করতে পারি। মানে সৌম্য, সৌরভ প্রত্যেকে রয়েছেন, আপনারা আন্দোলনরত চিকিৎসক দিনের পর দিন আন্দোলন করছেন। সুপ্রিম কোর্ট থেকে পর্যবেক্ষণে বলা হলো আগামীকালের মধ্যে আপনারা যদি কাজে না ফেরেন, তাহলে কড়া ব্যবস্থা যদি সরকার নেয়, তাহলে কোনো কিছু হস্তক্ষেপ করা হবে না। কি বলবেন? সুপ্রিম কোর্টের রায়টা সত্যি হতাশাজনক। যারা আজকে এই ন্যায্য দাবিতে লড়াই করছে, আন্দোলন করছে, প্রতিটা মানুষের কাছে এই রায় হতাশাজনক। যেখানে একটা ন্যায্য দাবিতে লড়াই হচ্ছে, জাস্টিসের দাবিতে, আমরা জানি জাস্টিস যত ডিলেইড হবে, প্রশ্নটা আসবে জাস্টিস ডিনায়ালের। বিচার প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, বিচার না পাওয়ার আশঙ্কাটাই তত আরো বাড়বে। সেটাই আজকে আমাদের মধ্যে হচ্ছে এবং আমরা সবাই দেখতে পাচ্ছি, সেটাই আজকে হচ্ছে বলে মনে হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কাজে ফিরবো কি ফিরবো না, এটা আমরা আমাদের বিভিন্ন কলেজের প্রতিনিধিরা আসছেন, আমরা প্যানজিবি করবো, লিগাল টিমের সাথে আমরা কথা বলে আমরা সিদ্ধান্ত জানাবো। কিন্তু এভাবে একটা আন্দোলনকে চারিদিক থেকে আক্রমণ করে বন্ধ করে দেওয়ার এই যে চেষ্টা, 23 জন রোগীর মৃত্যু আমাদের দায়, এভাবে যারা চালিয়ে দিতে চায় তারা কি আদৌ জাস্টিস চায়? আমার তো মনে হয় না। যেখানে আজকে হাসপাতালগুলোতে সিনিয়র ডাক্তার, সিনিয়র রেসিডেন্টরা পরিষেবা দিচ্ছে, সেখানে 23 জন রোগীর এই পরিসংখ্যান স্বাস্থ্য দপ্তর কোথা থেকে পেলো, এই উত্তর আমাদের কাছে অধরা। তাহলে এইভাবে যারা 23 জনের মৃত্যুর কথা বলে সুপ্রিম কোর্টে আমাদের উপর দাগিয়ে দিতে চাইছে, এটা একটা দুরভিসন্ধি, আন্দোলনকে বন্ধ করে দেওয়ার, আমাদের কণ্ঠকে আটকে দেওয়ার বলে আমরা মনে করছি। ফলে এটাকে আমরা ধিক্কার জানাই এবং এই সঙ্গে আমরা বলতে চাই যে এইভাবে কিন্তু একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে মেরে দেওয়ার চেষ্টা করলে এটাও কোনো ভালো হবে না। কারণ স্বভাবতই সবাই ক্ষুব্ধ হবে, তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে আরো আন্দোলন করতে চাইবে। ফলে যেটা একটা শান্তিপূর্ণ সমাধান সম্ভব ছিল, সেটাকে এই ধরনের কথা বলে তারা আরো মানুষকে খেপিয়ে দিতে চাইছে বলে আমার মনে হয়। কত সমাধান সূত্রের দিকে তারা চাইছেন না। সৌরভ, আপনার কাছে সরাসরি এই প্রশ্ন। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর রাজ্যের মুখ্যমন্ত্রী একটু আগে বৈঠক করেছেন, সেখানে তিনি বলেছেন যে আমিও আরেকবার অনুরোধ করছি তারা যাতে কাজে ফেরেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন আন্দোলন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আপনি কি বলবেন এই সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে? আপনারা কি মনে করছেন? প্রথম দিন থেকে আপনি আন্দোলনে ছিলেন, মানে এখনো আছেন। দেখুন, আজকে যে রায়, সেই রায় ভীষণভাবে হতাশাজনক। কারণ আন্দোলন আজকে আমাদের 1 মাস 1 দিনে পড়লো। এই 1 মাস 1 দিন কি আমরা ছুটি কাটিয়ে বা কাজে না গিয়ে বড্ড সুখে আছি? সেরকমটা আমার নিজের কখনো মনে হয়নি। সেরকম পরিবেশও আমরা কখনো আন্দোলন মঞ্চে দেখিনি। আমরা প্রতি মুহূর্তে যন্ত্রণায় দগ্ধ হচ্ছি, আমরা প্রতি মুহূর্তে যন্ত্রণায় বিদ্ধ হচ্ছি। তার কারণ যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে আমাদের কলিগের সাথে, আমাদের দিদির সাথে, তার জন্য জাস্টিস আমরা এখনো আদায় করতে পারিনি। এবং প্রশ্নটা শুধুমাত্র যিনি চলে গিয়েছেন তার জাস্টিসের জন্য না, প্রশ্নটা আমরা যারা থেকে গিয়েছি এবং আমাদেরকে যাদেরকে এই
সিস্টেমের মধ্যে ফেরত যেতে হবে তাদের সিকিউরিটিও। এই সমস্ত প্রশ্নের উত্তর না দিয়ে মানে প্রত্যেকটা আন্দোলন একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে, অন্তত ততটুকুই আমি জানি। এবার সেখানে সেই আন্দোলনকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আন্দোলনটি ন্যায়সঙ্গত কি ন্যায়সঙ্গত নয়। আমরা যে যে দাবিতে আন্দোলন করছি তার নির্দিষ্ট কোনো দাবিকে যদি অন্যায় বলে মনে হতো, অন্যায্য বলে মনে হতো, তাহলে তারা সেগুলো নিয়ে কথা বলতে পারতেন। কিন্তু তারা একটা স্ট্যাটিস্টিক্স ভাসিয়ে দিলেন যে 23 জন রুগী নাকি আন্দোলনের জন্য মারা গিয়েছে। এই 23 জন রুগী স্ট্যাটিস্টিক্সটা কোথা থেকে এলো? মানে আমরা জানি যে প্রত্যেকটি মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু প্রতিদিন সরকারি হাসপাতালগুলো প্রচুর রুগী মারা যান। তাহলে এখন কি বলা হচ্ছে যে এই এক মাসে এই 23 জন রুগী মারা গেছেন, নাকি কিভাবে? মানে এই 23 সংখ্যাটা কিভাবে আসা গেল যে আমরা কাজে জয়েন করলে এই 23 সংখ্যাটা আসতো না? এভাবে একটা হুট করে স্ট্যাটিস্টিক্স, মানে আমরা জানি একটা চালু কথা আছে যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য বিগেস্ট লায়ার। কারণ একটা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে যেমন তথ্যকে প্রতিষ্ঠাও করা যায়, তেমন তথ্যকে গুলিয়েও দেওয়া যায়। কোথা থেকে এই সংখ্যাগুলো, 23 জন মানুষ মারা গিয়েছেন, 6000 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই সংখ্যাগুলোর উৎসটা কি সেটাও আমরা জানতে চাই। এবং সর্বোপরি যেটা আমি আগেও বললাম যে যে আন্দোলন ন্যায়সঙ্গত, যে আন্দোলন যুক্তিসঙ্গত, যে আন্দোলন শান্তিপূর্ণ, সর্বোপরি যে আন্দোলন সারা বাংলার মানুষের, সারা দেশের মানুষের সমর্থন লাভ করেছে, তাকে সঠিক প্রক্রিয়া সেই আন্দোলনকে যদি লক্ষ্যে পৌঁছে দিতে হতো, তাহলে আমাদের যে ন্যায্য দাবিগুলি আছে সেই দাবিগুলিকে পূরণ করার জন্যই সরকার অনেক বেশি মন দিতে পারত। কিন্তু তা না করে যেভাবে এই নঙর্থক বিভিন্ন অবজারভেশন আমাদের দিকে ধেয়ে আসছে, সেগুলো কিন্তু কোনো দায়িত্বশীল প্রশাসনের কাছ থেকে এক্সপেক্টেড নয়। বিভিন্ন কলেজের প্রতিনিধিরা আসছেন, তাদের নিয়ে জিবি বৈঠক হবে একটু পরে। সেই বৈঠকে মূলত কি এই বিষয়ে তো আলোচনা হবে। আপনারা মূলত আগামী দিনে কি করতে চলেছেন, কোনো পদক্ষেপের কোনো মানে ইঙ্গিত কিছু দিতে পারবেন? দেখুন, যখন এরকম দেশের সর্বোচ্চ ন্যায়ালয় থেকে এরকম একটা আঘাতই বলবো আমি, আমার ব্যক্তিগত মত, আন্দোলনের উপর নেমে আসে এবং তারপরে যখন আমাদেরকে সেটা নিয়ে আলোচনা করতে হয়, তখন পুরো রিপোর্টটা হাতে, পুরো আজকের রায়টা পুরোটা প্রিন্টেড কপি হাতে না পাওয়া, সেটা নিয়ে আমাদের লিগাল টিম, আমাদের যারা লয়ার আছেন তাদের সঙ্গে আলোচনা করা এবং সমস্ত কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত জানার আগে কোনো কমেন্ট করাটা বোধহয় প্রিম্যাচিওর হবে, সেটা আমি করতে চাইবো না। একেবারেই আন্দোলনরত চিকিৎসকরা তারা বারবার বলছেন যে পর্যবেক্ষণ আজ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এসেছে, সেই পর্যবেক্ষণে তারা কেউ আঘাত পেয়েছেন। তার কারণ এই আন্দোলনের ইস্যু নিয়ে যে প্রশ্ন বারবার করে উঠছে তা নিয়েও তারাও প্রশ্ন তুলছেন, সত্যি কি আন্দোলন ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে? ক্যামেরায় ব্রতন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।